হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে সুনামি সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই সুনামিটা হচ্ছে একটা প্রাকৃতিক বিপর্যয়। তো বিপর্যয়কে দুটো ভাগে ভাগ করছে, একটা প্রাকৃতিক, একটা মানুষ সৃষ্ট। এবং প্রাকৃতিক বিপর্যয়কে আবার তিনটে ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ভূতাত্ত্বিক, বায়ুমণ্ডলীয় এবং মৃত্তিকা সংক্রান্ত। ভূমণ্ডলীয় বিপর্যয়কে আবার পাত সংস্থান এবং ভূমিরূপ গঠনকারী দুটো ভাগে ভাগ করছে। এই পাত সংস্থান সংক্রান্ত যে বা পাত সঞ্চালন সংক্রান্ত যে বিপর্যয়গুলো হয়, তার মধ্যে কিন্তু একটা হচ্ছে সুনামি। তিনটে হয়: ভূমিকম্প, সুনামি এবং অগ্ন্যুৎপাত। তার মধ্যে একটা ভাগ হচ্ছে সুনামি। তাহলে দেখো, সুনামি যেটা আছে সেটা কিন্তু কি বলতো, মানে সমুদ্রের যে তরঙ্গের যে বিশাল জল উচ্ছ্বাস, এটিকে জাপানি ভাষায় সুনামি বলা হয়। ঠিক আছে? তো এই সুনামি সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো। দেখো, আমার মনে হয় এটা সম্পর্কে ধারণা তোমাদের ক্লিয়ার হবে। তাহলে দেখো, সুনামি সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে যে সুনামি কাকে বলে, তাই তো? সুনামির ডেফিনেশনটা প্রথমে আমরা ক্লিয়ার করি। তাহলে দেখতে পাচ্ছ, সুনামি বলছে সুনামি হচ্ছে একটা জাপানি শব্দ। ঠিক আছে? যার জন্য দেখবে জাপানি শব্দের আগে তোমার টি যুক্ত থাকে। হ্যাঁ, আমরা যদি ধরো সুনামিটাকে ইংলিশ করি তাহলে SUNAMI হয়, কিন্তু এখানে দেখো টি একটা আগে যুক্ত আছে। জাপানি শব্দের এটাই বৈশিষ্ট্য, অর্থাৎ তারা কিন্তু আগে একটা তোমার টি যুক্ত করে। তাহলে সুনামি একটা জাপানি শব্দ, যেহেতু এখানে এই তরঙ্গের জন্য, যেহেতু জাপান একটা দ্বীপময় দেশ এবং সেখানে যে বিশাল প্রকৃতির যে তরঙ্গগুলো হয় সেগুলোকে সুনামি বলা হয়। তো যার জন্য এটা একটা জাপান থেকে করা হয়েছে সুনামি শব্দ। সু কথার অর্থ হচ্ছে বন্দর এবং নামি কথার অর্থ হচ্ছে ঢেউ। অর্থাৎ সুনামি শব্দর অর্থ হচ্ছে বন্দর সংলগ্ন ঢেউ। অর্থাৎ সমুদ্রের তীরে যে বন্দর হয় সেখানে যে বিশাল আকৃতির ঢেউগুলো থাকে সেটাকে সুনামি বলছে। সাধারণত প্রবল ভূমিকম্পের ফলে সমুদ্র উপকূল বা বন্দর সংলগ্ন অঞ্চলে যে প্রবল জলোচ্ছ্বাস সৃষ্টি হয় তাকে সুনামি বলে। তাহলে দেখো, আমি তোমাদের সুনামি সম্পর্কে একটা ধারণা আমি দিতে চাইছি যে সুনামিটা কীভাবে তোমার সৃষ্টি হয় বা সুনামিটা কেনই বা সৃষ্টি হয় সেটা সম্পর্কে। দেখো, সেটা হচ্ছে কি, যে ধরো একটা সমুদ্রে একটা বিশাল পরিমাণ জলরাশি আছে, তাই তো? এবং সেই জলরাশির পরিমাণটা কিন্তু ঠিক যেমন তোমার পুকুরে বা তোমার বড় জলাশয়ে যেমন থাকে তেমনটা না হলেও কিন্তু জলাশয়ের জলের পরিমাণটা কিন্তু সাময়িকভাবে কিন্তু সেই যে সময় ভূমিকম্পটা হয় সেই সময়ের জন্য তো সেটা স্থির থাকে। তাহলে ধরো আমাদের ওখানে যে ধরো একটা মহাসাগরীয় পাত, ধরো এটা মহাসাগরীয় পাত এবং অন্যদিকে আছে তোমার মহাদেশীয় পাত। মহাদেশীয় পাতটা তোমার উপরের দিকে থাকে যেহেতু হালকা, আর মহাসাগরীয় পাতটা কি, যেহেতু ভারী, সেটা কিন্তু তোমার কি হয়, ওটা নিচের দিকে থাকে। তাহলে এইটা হচ্ছে তোমার মহাসাগরীয় পাত এবং এই জিনিসটা হচ্ছে তোমার মহাদেশীয় পাত। ঠিক আছে? তাহলে এই দুটো পাত যখন তোমার পরস্পর মুখোমুখি থাকে তখন কি, ধরো এই যে ধরো মহাসাগরে যে তোমার জলরাশিটা আছে, এখানে তো ধরো তোমার জলরাশি আছে, এই যে জলরাশিটা আছে, এ যদি দুটো পাতের মধ্যে সংঘর্ষ হয় সেটা তোমার মহাসাগরীয় পাতে হতে পারে, মহাসাগরীয় হতে পারে। আর মহাদেশীয়টা হবে না, তার কারণ হচ্ছে যেহেতু এখানে সাগরের সঙ্গে যুক্ত। বুঝতে পেরেছো? তাহলে যখনই তোমার দুটো পাতের সংঘর্ষ হচ্ছে তখন কি হচ্ছে বলো তো, এই যে স্পেসটা আছে সাগরের মধ্যে, যে অঞ্চলটাতে তোমার জলটা আছে সেই জায়গাটা কিন্তু সাময়িকভাবে কমে যায়। বুঝতে পারছো? তাহলে যখনই জলটা কমে যাবে, মানে জায়গাটা কমে যাবে, কিন্তু জলরাশির পরিমাণটা তো কমছে না, জলরাশির পরিমাণটা তো সেম থাকছে। তখন কি হচ্ছে, এই জলরাশিটা তোমার তরঙ্গের আকারে তোমার এই মহাদেশের দিকে কিন্তু তোমার এগিয়ে যাচ্ছে বা স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে। বুঝতে পারছো? অর্থাৎ যখনই তোমার ধরো একটা ওই মধ্যে, বেলুনের মধ্যে যদি জল ভরো এবং সেটা যদি তোমরা প্রেস করো তাহলে কী হবে, জলটা বাইরের দিকে বেরিয়ে যাবে ফোর্সের সঙ্গে। ঠিক একই রকম এখানে কি হয়, তোমার যখনই দুটো পাতের মধ্যে সংঘর্ষ হয়, সে মহাসাগরীয় হোক বা মহাদেশীয় হোক, তখনই কি হচ্ছে, একটা পাত আরেকটা পাতের নিচে ঢুকে যায় এবং এই যে তোমার শিবন রেখা বরাবর, যখন এই যে দুটো পাত যেখানে মানে সংঘর্ষ হয়, এখানে শিবন রেখা বলে, এই শিবন রেখা বরাবর কিন্তু ঘর্ষণ হয়, যার জন্য এখানে ভূমিকম্প কিন্তু অনুভূত হয়। এবং কি হয়, এই যে তোমার যে জায়গাটা আছে, সমুদ্রের যে জায়গাটা আছে সেই জায়গাটা কমে যায় এবং কমে যাওয়ার জন্য কি হয়, জলরাশিটা কিন্তু তোমার ওই উপকূল অংশে কিন্তু আসলে পড়ে। এই যে তোমার বিশাল একটা সমুদ্র তরঙ্গ, এই জিনিসটাকেই বলছে তোমার সুনামি। বুঝতে পেরেছো? TSUNAMI, এটা জাপানি শব্দ। যেহেতু জাপানে এই সুনামিটা সব থেকে বেশি দেখা যায়, জীবন ক্ষয়ক্ষতির পরিমাণটা সব থেকে বেশি হয়, তাই কিন্তু এটা জাপানি শব্দ। বুঝতে পেরেছো? এবং আমরাও কিন্তু সেই একই রকম সমুদ্রের যে বিশাল প্রকৃতির যে তরঙ্গ সেইটাকে বা ঢেউ, সেটাকে আমরা সুনামি বলছি। তাহলে দেখো, এখানে আমরা বুঝতে পারলাম যে বন্দর সংলগ্ন ঢেউ সাধারণত প্রবল ভূমিকম্পের ফলে। তাহলে প্রবল ভূমিকম্প কেন হয় সেটা আমি তোমাদের বোঝালাম। দুটো পাতের যখনই সংঘর্ষ হয় তখন তার
ওই জীবন রেখা বরাবর কিন্তু তোমার যে ঘর্ষণের জন্য যে কম্পনটা হয় সেটাকে বলছে তোমার ভূমিকম্প। সমুদ্র উপকূল সংলগ্ন বন সংলগ্ন অঞ্চলে যে প্রবল জলোচ্ছ্বাস সৃষ্টি হয় তাকেই তোমার বলছে সুনামি। এবার দেখো সুনামি সৃষ্টির কারণগুলি কী কী। তাহলে প্রথম কারণ যেটা আছে সমুদ্র তলদেশে ভূমিকম্প। বলছে সমুদ্রগর্ভে পাত সঞ্চালনের ফলে সৃষ্ট ভূমিকম্পের কারণে ভয়াবহ সুনামির সৃষ্টি হয়। তাহলে পাত সঞ্চালনটা আমি তোমাদের বললাম যে দুটো রকমের পাত সঞ্চালন হয়, একটা হচ্ছে মহাসাগরীয়, একটা মহাসাগরীয় মহাদেশীয়। হ্যাঁ, এই সুনামির ক্ষেত্রে যেমন 2004 সালে ভারত মহাসাগরের সুনামি, 2011 সালে জাপানের সুনামি। তাহলে এই হচ্ছে তোমার একটা উদাহরণ। এবার দেখো অগ্নুৎপাত। তাহলে অগ্নুৎপাত কি বলছে, সমুদ্রের মধ্যে অবস্থিত আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটলে যে কম্পন সৃষ্টি হয় তাকে সুনামির যে কম্পন সৃষ্টি হয় তার ফলেও কিন্তু সুনামির সৃষ্টি হয়। তাহলে দেখো আমরা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কোনটাকে বলছি? প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা হচ্ছে প্রশান্ত মহাসাগরের কিনারা বরাবর, অর্থাৎ আমাদের যে ভারতের আমরা যদি পৃথিবীর মানচিত্রটা দেখি তাহলে এবং যদি আমরা ওই ভূমিকম্প এই আগ্নেয় পর্বতগুলোকে যদি আমরা দেখি সেগুলো কি হচ্ছে বলতো, দেখো এইটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, যেটা পৃথিবীর সব থেকে বড় মহাসাগর। এবং দেখা যাচ্ছে যে আগ্নেয় মেঘলাগুলো বা আগ্নেয় পর্বতগুলো কিন্তু কি হচ্ছে এই রকমভাবে তোমার কিনারা বরাবর মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতে তোমার প্রান্ত বরাবর কিন্তু দেখা যাচ্ছে এবং মালার আকারে তোমার কি করছে ওই প্রশান্ত মহাসাগরে মালার আকারে এটা বেষ্টন করেছে, যার জন্য একে প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা বলছে। বুঝতে পেরেছো? তাহলে এবার কি হচ্ছে, এটা কেন হচ্ছে, কারণ এটা মহাসাগরীয় এবং মহাদেশীয় পাত, অর্থাৎ এই যে দুটো পাত আছে, একটা প্রশান্ত মহাসাগরীয় পাত আর অন্যদিকে ধরো একটা তোমার এই ইউরেশীয় পাত বা আমেরিকার উত্তর আমেরিকার দক্ষিণ আমেরিকার যে পাত আছে তাদের সংযোগ রেখা বরাবর কিন্তু এই আগ্নেয় মেঘলাগুলো সৃষ্টি হয়েছে। এবং এই অগ্নুৎপাতের ফলে কি হয়, যখনই অগ্নুৎগমটা হয় তখনই কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয় এবং ভূমিকম্পের ফলে কিন্তু ওই জলরাশিটা যখনই হ্রাস পায় তখনই তোমার ওই সুনামির সৃষ্টি হয়ে থাকে। এরপর দেখো আছে ধস। তাহলে ধসের ফলে কীভাবে সুনামির সৃষ্টি হয়, সমুদ্র তীরবর্তী পার্বত্য এলাকায় বৃহদায়তন শিলায় ধসের ফলে সুনামির সৃষ্টি হয়। 1980 সালে ফ্রান্স উপকূলে সুনামির সৃষ্টি হয়েছিল। এটা কিভাবে হয় শোনো, ধরো এই যে তোমার উপকূল অঞ্চল আছে এবং এই উপকূল অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলে যদি পার্বত্য অঞ্চল থাকে তাহলে কি হয়, সেখানে পার্বত্য অঞ্চলে বরফের স্তূপ থাকে। এখন যখন বরফের স্তূপটা তোমার সমুদ্রে পড়ে যায় তখন কি হয় গো, তখন সেটা কি হচ্ছে, বা ধসের কারণে যদি ধরো শুধু বরফ নয়, যদি পার্বত্য অঞ্চলে ধস বা তোমার উপকূল যখন ধস হবে তখন সেই মাটিটা কি হবে, সমুদ্রের মধ্যে পড়ে যাবে। তোমরা ধরো একটা গামলাতে জল নিয়েছো, সেই এক গামলা জলের মধ্যে একটা বড় ইঁটকে চুপিয়ে দিলে তাহলে কি হবে, জলটা কিন্তু উপচে পড়ে যাবে। ঠিক একই রকম সমুদ্রের মধ্যে যখন একটা বিশাল আকৃতির শিলাখণ্ড ধসের ফলে বা বরফের খণ্ড যখন ধসের ফলে সমুদ্রে পড়বে তখন সেই জলোচ্ছ্বাস যেটা সৃষ্টি হয় তার ফলেও কিন্তু তোমার সুনামির সৃষ্টি হয়। এরপর দেখা আছে উল্কাপাত। বলছে সমুদ্রে বড় উল্কাপিণ্ডের পতনের ফলে সুনামির সৃষ্টি হয়। ওই একই রকম যে উদাহরণটা তোমাদের বললাম যে গামলার মধ্যে তোমার ধরো ইঁটকে চুবিয়ে দিচ্ছ, তার ফলে কিন্তু সুনামির সৃষ্টি হচ্ছে। আর ঘূর্ণিঝড়, বলছে প্রবল ঘূর্ণিঝড়ের ফলেও অনেক সময় সুনামির সৃষ্টি হতে দেখা যায়, অর্থাৎ জলোচ্ছ্বাস তোমার যখন তোমার সমুদ্রের জলে বিশাল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে তখন দেখতে পাওয়া যায়। তো এতগুলো কারণ তোমাদেরকে বলছে, কিন্তু মেন যে জীবন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয় সেটা তোমার কি হয়, এই পাত সঞ্চালনের ফলে সমুদ্র তলদেশে যে ভূমিকম্প হয় তার ফলে কিন্তু সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকে। বাকিগুলো কিন্তু খুবই রেয়ার বা এর পরিমাণটা কিন্তু খুবই কম। তাহলে এই এতগুলো কারণে কিন্তু তোমার সুনামির সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? এরপর আমরা যেটা জানবো যে সুনামির ফলাফলগুলি কি কি, অর্থাৎ আমরা যে তোমার সুনামির ফলে আমাদের কি কি ক্ষয়ক্ষতি হয় সেটা আমরা তোমাদের সঙ্গে এবারে তোমার আলোচনা করব। অর্থাৎ দেখো বিপর্যয় বা সুনামির কারণগুলো জানতে পারলাম, এর ফলাফল হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে জীবনহানি। আমাদের যখনই তোমার সুনামি হয় তখনই কি হয়, ওই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করে, সে ধরো তোমার মাছ চাষের জন্য হোক, জীবন জীবিকার জন্য হোক বা চাকরি বাকরির জন্য হোক, যারাই তোমার বসতি আছে সেই সমস্ত জীবনের কিন্তু খুবই হানি ঘটে। বলছে সুনামি জলোচ্ছ্বাসে উপকূল অঞ্চলের অসংখ্য মানুষের মৃত্যু ঘটে, মানুষের সঙ্গে সঙ্গে প্রচুর জীবজন্তু এবং জলজ প্রাণী মারা যায়। যেমন 2004 সালে সুনামিতে প্রায় 1 লক্ষ মানুষের মৃত্যু হয়। দেখো এই 2004 সালের সুনামিটা কিন্তু ভারতের পক্ষে একটা বিশাল বড় উদাহরণ, অর্থাৎ এত বড় সুনামি কিন্তু অতীতেও হয়নি আর ভবিষ্যতের কথা তো আমরা কেউ বলতে পারি না। তো যার জন্য কিন্তু, এবং এই সুনামি শব্দটা সম্পর্কে আমরা ভারতবাসীরা খুব ভালোভাবে আবহিত হই এই 2004 সাল থেকে। বুঝতে পেরেছো?
যদিও আমার তখন বয়স কম, কিন্তু আমার মনে আছে যে 2004 সালে যখন তোমার সুনামি হয়েছিল, তখন কিন্তু সুনামি শব্দটা সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবহিত হতে পেরেছিলাম। এবং সেই সময় কি হয়েছিল, বিভিন্ন পেপারের খবরের কাগজে কিন্তু সুনামিটা কীভাবে হয় এবং এটা যে জাপানি শব্দ, এগুলো সবই কিন্তু তখন ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এবার দেখো সম্পত্তি হানি বলছে, উপকূল অঞ্চলের বন্দর, শহর, হোটেল, পর্যটন কেন্দ্র, শিল্প, কৃষিজ ফসল, জাহাজ, স্টিমার প্রভৃতি প্রচুর অর্থমূল্যের সম্পত্তি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর কি হয়, বন্যা হয়। বলছে উপকূল অঞ্চলে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়। বন্যার লবণাক্ত জলে মাটি লবণাক্ত হয়ে চাষের অযোগ্য হয়ে পড়ে। অর্থাৎ উপকূল অঞ্চল থেকে প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত এই জলোচ্ছ্বাস কিন্তু প্রবেশ করে, বুঝতে পেরেছ। তখন কি হয়, এই উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত চাষযোগ্য জমি আছে বা মাছের যে সমস্ত জমি আছে, মিষ্টি জলের মাছ, সেগুলো কি হয়, সবই নোনা জল ঢুকে নষ্ট হয়ে যায়। আর কি আছে, বাস্তুতন্ত্র ধ্বংস। সুনামির প্রভাবে সামুদ্রিক জীবের বিনাশের সঙ্গে সঙ্গে বাস্তুতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়। রোগের প্রাদুর্ভাব, সুনামি পরবর্তী পর্যায়ে পচা গলা জীবদেহ, দূষিত জল থেকে নানা ধরনের রোগের প্রাদুর্ভাব হয়। আর কি, তেজস্ক্রিয় দূষণ। সুনামির ফলে উপকূল অঞ্চলে অবস্থিত পারমাণবিক শক্তি কেন্দ্রের প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং তেজস্ক্রিয় দূষণ সৃষ্টি হয়। যেমন 2011 সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার কারণ হলো ভয়ঙ্কর সুনামি, বুঝতে পারছো। তাহলে এই এতগুলো কারণ কিন্তু তোমার এই সুনামির ফলে কিন্তু আমাদের হয়ে থাকে, বা সুনামির প্রভাব তোমরা বলতে পারো। এরপর দেখা হচ্ছে ভারতের সুনামি প্রবণ অঞ্চলগুলি সম্পর্কে লেখো। অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে তোমার সুনামি প্রবণ অঞ্চল, অর্থাৎ বলতে পারো যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যেগুলো আছে সেগুলোই মোটামুটি সুনামি প্রবণ হয়ে থাকে। বা দ্বীপ অঞ্চল যেগুলো আছে, জাপান একটা দ্বীপময় দেশ, অর্থাৎ তার পুরোটাই দ্বীপ, যার জন্য তোমার জাপানে তোমার সুনামির পরিমাণটা বেশি এবং সবথেকে বেশি ভূমিকম্প হয়। এবং ভারতে যে সমস্ত জায়গাতে তোমার ভূমিকম্প হয় সেগুলো সবই কিন্তু যেগুলো দ্বীপময়, অর্থাৎ আন্দামান নিকোবর এই সমস্ত অঞ্চলে কিন্তু সুনামিটা হয়ে থাকে। দেখো কি বলছে, বলছে ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে প্রাকৃতিক বিপর্যয় সুনামির ঝুঁকিগত দিক থেকে ভারত উপেক্ষিত নয়। অর্থাৎ যখন তোমার হয় তখন জাপান টাপানে সব থেকে বেশি হয়, কথাটা ঠিক, কিন্তু ভারত কিন্তু উপেক্ষিত হয় না। অতীতে ভারতে প্রায় 6000 কিলোমিটার অঞ্চল জুড়ে সুনামির অনেক নিদর্শন পাওয়া গেছে, বুঝতে পারছো। ভারতে প্রধান 3টি সুনামি প্রবণ অঞ্চল, একটা হচ্ছে আন্দামান সাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চল। এই দেখো, এটা হচ্ছে তোমার আন্দামান সাগর। এই দেখো, এটা আমাদের পৃথিবীর মানচিত্র, এবং এইখানে যে আছে ভারত, তার থেকে সামান্য দূরে এইরকম জায়গাতে আছে তোমার আন্দামান নিকোবর, যেটা তোমার ভারতের এটা যেহেতু বিশ্বের মানচিত্র, তাই খুব একটা বেশি এখানে দেখা যাচ্ছে না। ভারতের মানচিত্রটা দেখালে আমরা বোঝাতে পারবো ভালোভাবে। তো একটা ভারতের মানচিত্র আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে তোমার এই যে সুনামিটা হয় কোন কোন জায়গাতে। দেখো, এটা হচ্ছে ভারতের মানচিত্র, এবং এইরকম জায়গাতে এই যে আন্দামান নিকোবর যে দ্বীপগুলো আছে, এই সমস্ত অঞ্চলে কিন্তু তোমার সুনামিটা ভারতের সবথেকে বেশি হয়। তারপর কি আছে, মালাবার উপকূলীয় অঞ্চল, অর্থাৎ মালাবার উপকূল যেগুলো আছে, মালাবার উপকূলীয় অঞ্চলে যে সমস্ত অঞ্চলগুলো আছে, মালাবার উপকূল বা এই যে এই অঞ্চলগুলোতে, এই অঞ্চলগুলো এগুলো কিন্তু দ্বীপময় অঞ্চল। এই সমস্ত অঞ্চলে মালাবার উপকূল হচ্ছে তোমার এই যে আমাদের সাগরের এই যে তোমার উপকূল আছে, কঙ্কন উপকূল, করমণ্ডল উপকূল, মালাবার উপকূল, উত্তর সরকার উপকূল, এই 4টে উপকূল আছে। এই মালাবার উপকূলটার কথা কিন্তু তোমার এখানে বলা হয়েছে। এই অঞ্চলটাতে কিন্তু তোমার ভূমিকম্পের পরিমাণটা বেশি, ঠিক আছে। এরপর আছে কি বলো, আরব সাগরীয় পশ্চিম উপকূলীয় অঞ্চল। তাহলে আরব সাগর কোনটাকে বলছে, আমাদের এই দিকটা হচ্ছে তোমার বঙ্গোপসাগর, এই দিকটা হচ্ছে আরব সাগর, অর্থাৎ এই পশ্চিমের এই অংশটা। অর্থাৎ আমরা বলতে পারি পূর্বের অংশ যেমন ভূমিকম্প হয়, পশ্চিমের অংশ কিন্তু ঠিক সেরকম ভূমিকম্প হয়, যেটা তোমার সাগর আর স্থলভাগের সংযোগস্থল বরাবর। পূর্ব অংশে হচ্ছে তোমার মালাবার উপকূলীয় অংশে, পশ্চিম অংশে হচ্ছে তোমার আরব সাগরীয় যে তোমার সংযোগ্ন যে অঞ্চলগুলো আছে, অর্থাৎ পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল আর যেগুলো আছে, এই সমস্ত অঞ্চলে তোমার ভূমিকম্প প্রবণ হচ্ছে। তাহলে ভারতের 3টে অঞ্চলে ভূমিকম্প দেখা যাচ্ছে। একটা হচ্ছে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চল, ভারতের পূর্ব অংশে দক্ষিণ পূর্ব অংশে মালাবার উপকূলীয় অংশে, এবং দক্ষিণ পশ্চিম অংশে আরব সাগরের উপকূল অঞ্চল বরাবর, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার ভারতের সুনামি প্রবণ সম্পর্ক লেখো। এছাড়া এক্ষেত্রে উল্লেখ্য ভারতের সুনামির ঝুঁকি অন্যতম কারণগুলি হলো ইন্দো অস্ট্রেলীয় এবং বার্মা পাতের অতি সক্রিয়তা, অর্থাৎ এই দুটো পাতের মধ্যে সক্রিয়তার জন্য ভূমিকম্প হয়। ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে ঘনবসতি, সুনামি সংক্রান্ত অসচেতনতা, সুনামি পরবর্তী ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণের অভাব প্রভৃতি। তাহলে এই হচ্ছে তোমার সুনামির প্রবণ অঞ্চল। এরপরে দেখো আমাদের যেটা আছে, বলছে সুনামি মোকাবেলার জন্য গৃহীত ব্যবস্থা। তাহলে দেখো, যখনই তোমার সুনামি হবে তখন কিন্তু প্রচুর জীবন সম্পত্তির হানি হয়, এবং ঠিক যেমন ভূমিকম্পের জন্য হয়ে থাকে, ঠিক একই রকম সমুদ্রের ভূমিকম্পের জন্য কিন্তু স্থলভাগে তোমার সুনামির সৃষ্টি হয়ে থাকে। তাহলে যখনই হয় তখন কি কি ব্যবস্থা তোমার নেওয়া যায়। প্রথম কি যে আছে, ওই যে সুনামির আগে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। দেখো, এগুলো কিন্তু সবই
আকস্মিক, ঠিক আছে। ভূমিকম্প, ধস, তারপরে সুনামি, অগ্নুদ্গম, এগুলো কিন্তু কি বলতো আকস্মিক, এগুলো কিন্তু কোনো পূর্বাভাস কিন্তু সেভাবে পাওয়া যায় না। তো এগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারবো? সুনামির আগে বলছে আকস্মিক বিপর্যয়, তাই সুনামির পূর্বে কোনোরূপ ব্যবস্থা গ্রহণ করা কঠিন, তবে কিছু বিষয় তোমার পর্যবেক্ষণের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা যায়। কি বলতো, ভূমিকম্পের খবর থাকলে উপকূলবাসীদের তা আগাম রেডিও টিভির মাধ্যমে জানাতে হবে। ঠিক যেমন তোমার ওই মৎস্যজীবী যারা হয় তারা কি করে, তোমার কোনো ঝড় বা বৃষ্টি আসছে কিনা জেনে যায়, ঠিক একই রকম এদিকে কিন্তু যতটা সম্ভব এর মাধ্যমে তোমাদের জানানোর চেষ্টা করতে হবে। 2 নাম্বার কি, সমুদ্রের জলস্তরের দিকে নজর রাখতে হবে, অস্বাভাবিকতা লক্ষ্য করলেই নিরাপদ স্থানে চলে যেতে হবে। দেখো এর জন্য কিন্তু সময় পাওয়া যায় না, সবথেকে বড় জিনিস। আমরা বইয়ে লিখছি বটে, পরীক্ষার সময়ও লিখবো বটে, কিন্তু এটার জন্য সময় কিন্তু বাস্তব এর ইমপ্লিমেন্টেশন কিন্তু খুবই কঠিন। 3 নাম্বার কি, বেলাভূমি থেকে জলস্তর সমুদ্রের দিকে অনেক ভিতরে গেলে উপকূলবাসীদের সতর্ক থাকতে হবে। তারপরে কি আছে দেখো, যথাযথ সামুদ্রিক আইন বজায় রেখে উপকূলের একটি নির্দিষ্ট অঞ্চলকে বাফার অঞ্চল রূপে, বাফার জোন হিসাবে চিহ্নিত করা আবশ্যক, অর্থাৎ সেই অঞ্চলের ভিতরের দিকে কিন্তু মানুষের বসবাস করা যাবে না। তারপরে দেখো সুনামির সময়, ওই যে সুনামির সময় কখনো বেলাভূমির নিকট যাওয়া উচিত নয়, অর্থাৎ যে সৈকত ভূমি যেটা আছে সেইখানে কিন্তু যাওয়া উচিত নয়। এই সময় তটরেখা থেকে দূরে কোনো উঁচু স্থানে আশ্রয় নিতে হয়। আর কি, সুনামির পরে সবার আগে জল সংলগ্ন এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে সরে যাওয়া উচিত। 2 হচ্ছে সর্বদা রেডিও টিভিতে প্রচারিত সংবাদ শুনতে হবে এবং প্রতিকারমূলক ব্যবস্থা মেনে চলতে হবে। 3 নম্বর হচ্ছে বিপর্যয়ে আহত হলে উদ্ধারকারীদের কাছে গিয়ে সঠিক পরামর্শ এবং চিকিৎসা গ্রহণ করতে হবে। এবার দেখো সুনামি প্রবণ অঞ্চলের সংক্রান্ত মোকাবিলার জন্য গৃহীত ব্যবস্থাপনা। প্রথমে কি আছে, সুনামি সতর্ক তার কিন্তু কেন্দ্র স্থাপন। কি বলছে, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা এই সুনামি প্রবণ অঞ্চল বরাবর সতর্কতা কেন্দ্র স্থাপন করতে হবে। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের রাজধানী হুনলুলু বিশ্বের প্রযুক্তিগত দিক থেকে সর্বাধুনিক সতর্কতা কেন্দ্র। সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার অফ ওশান ইনফরমেশন সায়েন্স এর অধীনস্থ দ্য ইন্ডিয়ান সুনামি আর্লি ওয়ার্নিং সেন্টার নামক সুনামি সতর্কতা কেন্দ্র স্থাপিত হয়েছে। আর কি, ম্যানগ্রোভ অরণ্য রোপণ। ম্যানগ্রোভ অরণ্য কোনটাকে বলে গো, সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলের উপর নির্ভর করে যে অরণ্যটা স্থাপন করা যায় সেটাকে ম্যানগ্রোভ অরণ্য বলে। আমাদের পশ্চিমবঙ্গে যে সুন্দরবন সেটা কিন্তু হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ভারতের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। এটা কি, অরণ্য রোপণ হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে অধিক হারে ম্যানগ্রোভ রোপণ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় আন্দামান দ্বীপপুঞ্জে ম্যানগ্রোভ অরণ্য অধিক থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু কম হয়। আর কি, বিজ্ঞানসম্মত ব্যবস্থা বলছে, সুনামি প্রবণ উপকূলবর্তী অঞ্চলগুলিতে কংক্রিট দ্বারা বাঁধাই করতে হবে। বিজ্ঞানসম্মত বাসস্থান নির্ণয় করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। এর মাধ্যমে সুনামি সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো। তোমার রিমোট সেন্সিংকে কীভাবে তোমার এই বিপর্যয় মোকাবেলা বা সুনামিকে মোকাবেলা করা যায় দেখো। তাহলে রিমোট সেন্সিংটা কীভাবে ব্যবহার করতে পারবো, যে বর্তমানে সুনামির পূর্বাভাসের জন্য সুনামিটার এর ব্যবহার করা হয়। বর্তমানে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সুনামি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করতে এবং সম্ভাব্য বিনাশ আটকাতে একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে। যেমন সুনামি গবেষণা, সামুদ্রিক ঢেউ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য আধুনিক যন্ত্র ব্যবহার হয়েছে। আবার সতর্কতা প্রদানের জন্য DART ডিপ ওশান অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি পদ্ধতি ব্যবহার হয়। ফলে প্রতিঘাত আসার প্রায় 1 ঘন্টা পূর্বে সুনামির পূর্বাভাস পাওয়া সম্ভব হয়েছে। পৃথিবীতে গণসচেতনতা বৃদ্ধির জন্য 2000 সাল থেকে 5 নভেম্বর দিনটি ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যাওয়ারনেস ডে হিসাবে পালন করা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার সুনামির একটা সাধারণ ধারণা, কোন কোন অঞ্চলে দেখা যায় সেই সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।